হ্যালো সবাইকে, ওয়েলকাম টু WBPSC ওয়ালা। তাহলে আজকে একটা স্পেশাল সেশন নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো দেখো বাংলাদেশের অবস্থা এখন, সবাই বাংলাদেশের অবস্থার ব্যাপারে জানো যে শেখ হাসিনা ইতিমধ্যে কিন্তু রিজাইন করে দিয়েছে এবং উনি ডাইরেক্ট ফ্লাইট নিয়ে কিন্তু ইন্ডিয়ায় চলে এসছেন। এতটাই ব্যাপারটা সিকিউরিটি কনসার্নে রয়েছে যে তাকে কিন্তু ইন্ডিয়ার কোথায় রাখা হয়েছে সেটাও কিন্তু এখনো জানানো হয়নি। তো এই সব নিয়ে একটা মনে করলাম যে একটা ক্লাস তোমাদের, বা একটা সেশন, ঠিক ক্লাস না, একটা সেশন নিয়ে নেওয়া দরকার রয়েছে। সেখানে আমি অবশ্যই এই ব্যাপারে আলোচনা করছি না যে বাংলাদেশে কেন প্রোটেস্ট হলো, স্টুডেন্ট প্রোটেস্টে কি হয়েছে, বা স্টুডেন্ট প্রোটেস্ট হওয়াকালীন কি কি হয়েছে, এই আলোচনাতে আমি যাচ্ছি না। আমি সাধারণত স্টুডেন্ট প্রোটেস্টের পরের আলোচনাতে যাচ্ছি। আজকে আমাদের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের স্টুডেন্ট প্রোটেস্টের পরে শেখ হাসিনা কেন ইন্ডিয়াকেই চুজ করলেন। তার তো চায়নার সাথেও ভালো সম্পর্ক রয়েছে, বা আরও যারা সাউথ এশিয়ান কান্ট্রিজের নেবারিং দেশগুলো রয়েছে তার সাথেও কিন্তু ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু ইন্ডিয়ায় কেন। দ্বিতীয় আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাংলাদেশের, ইতিমধ্যে বাংলাদেশের যিনি আর্মি কমান্ডার রয়েছেন তিনি কিন্তু বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্ট ঘোষণা করে দিয়েছেন যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি নেক্সট প্রাইম মিনিস্টার হতে চলেছেন, বা ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি হেড হবেন তার নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস। এই মোহাম্মদ ইউনুস কে এবং মোহাম্মদ ইউনুস কি করে বাংলাদেশের ডেভেলপমেন্ট বা বাংলাদেশের ডেমোক্রেসি ফেরানোর জন্য রেসপন্সিবল ভূমিকা প্লে করতে পারে, এটা আমরা দেখব। এবং তার সাথে সাথে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার জন্য এর কি ইম্প্যাক্ট রয়েছে। বা আমরা প্রতিবেশী রাষ্ট্রগুলোতে দেখছি যে কোথাও না কোথাও কিন্তু মিলিটারি কুপ হচ্ছে, বা কোথাও না কোথাও কিন্তু ডিক্টেটোরিয়াল রুল চলছে। তো ইন্ডিয়ার জন্যেও ইন্ডিয়াকেও কি ব্যালেন্স করে চলা উচিত, বা ইন্ডিয়াকে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া উচিত। তাহলে আমরা সরাসরি আজকে ডিসকাশনের মধ্যে চলে যাচ্ছি। আমি বেশি ডিসকাস এই ব্যাপারটা নিয়ে করব না, তোমরা আমার থেকে হয়তো ভালো জানো যে বাংলাদেশে স্টুডেন্ট প্রোটেস্টের পরে কি অবস্থা হয়েছে, বাংলাদেশের মানে যেটা আর কি প্রাইম মিনিস্টার রেসিডেন্স রয়েছে তার কি অবস্থা রয়েছে, বা বাংলাদেশের বলতে পারো যিনি হচ্ছেন ফাদার অফ দ্য নেশন শেখ মুজিবুর রহমান, এনার যে স্ট্যাচু রয়েছে, বা ওপর দিক থেকে বলতে গেলে যে বাংলাদেশ স্টুডেন্টদের যে রেট ছিল সেটা কিন্তু গিয়ে যে ফাদার অফ দ্য নেশন তার তার উপরেও কিন্তু পড়েছে, যিনি 1971 বাংলাদেশ লিবারেশন ওয়ারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বাংলাদেশকে ইন্ডিপেন্ডেন্স করানোর ক্ষেত্রে। এবং আমরা জানি যে স্টুডেন্ট যে মুভমেন্টটা হয়েছে সেটা কিন্তু লার্জলি সাকসেসফুল, তার কারণ তারা শুধুমাত্র যে কোটা সিস্টেম রয়েছে যেটার জন্য মূল স্টুডেন্ট প্রোটেস্ট হয়েছে শুধু সেটাকেই তারা কিন্তু সরায়নি, তার সাথে সাথে আওয়ামী লীগের যে এত বছরের সরকার, যেখানে অপোজিশন পার্টিরা বা বিভিন্ন স্টুডেন্ট মহলও কিন্তু দাবি করছিল যে বাংলাদেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়নি, সেটাও কিন্তু তারা এবারে হয়তো করতে পারবে। তো আমি এই নিয়ে আলোচনা করছি না, জাস্ট তোমাদের সংক্ষেপে বলে দিচ্ছি যে বাংলাদেশের প্রোটেস্টটা কেন হয়েছিল এটা তোমরা জানোই। এই ব্যাপারে আমাদের অলরেডি কিন্তু একটি ভিডিও রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের কোটা সিস্টেম। যদি তোমরা বাংলাদেশের কোটা সিস্টেম দেখো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে শুধুমাত্র 44%, শুধুমাত্র 44% বাংলাদেশের যে কোটা রয়েছে সেটি কিন্তু মেরিটের ওপর বেস করে রয়েছে, এবং 30% যে কোটা রয়েছে সেটা কি, সেটা বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে যারা মুক্তি বাহিনী ছিল তাদেরকে, তাদের যারা গ্র্যান্ড চিলড্রেন্স রয়েছে, তো সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু মুক্তি বাহিনীর যারা যারা মুক্তি বাহিনীতে বাংলাদেশকে ফ্রিডম পাওয়াতে সাহায্য করেছিল বা যারা প্রাণ দিয়েছিল তাদের ছেলেমেয়েরা, এমনকি তাদের যারা নাতি নাতনি রয়েছে তাদেরকেও কিন্তু এই কোটার বেস করা হয়েছে, এবং এই কোটার আন্ডারে গভর্নমেন্ট জবস যারা মুক্তি বাহিনীর গ্র্যান্ড চিলড্রেন রয়েছে তাদের জন্য কিন্তু রিজার্ভ করা ছিল। তাছাড়াও বাকি কিন্তু কোটা বাংলাদেশে ছিল, যেরকম ফর এক্সাম্পল তোমরা দেখছো যে বাংলাদেশের যে ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেই ক্ষেত্রে কোটা ছিল, ওমেনদের জন্য 10% কোটা ছিল, এবং যারা মাইনরিটি রয়েছে তাদের জন্যও কিন্তু 5% কোটা ছিল। তাহলে এই কোটার আধারে যারা বাংলাদেশের জেনারেল পপুলেশন, বিশেষ করে যারা স্টুডেন্টস, তারা কিন্তু এই প্রোটেস্ট ডিমান্ড করে, এবং ডিমান্ড করে যেন এই কোটা না দেয়া হোক। তার কারণ মুক্তিবাহিনী কোটা পাচ্ছে, ঠিক রয়েছে, মুক্তিবাহিনীর সন্তানরাও কোটা পাচ্ছে, সেটাও ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে যদি সেই কোটাটাকে এক্সটেন্ড করা হয় তাদের গ্র্যান্ড চিলড্রেনের ওপর, সেটা কিন্তু সাধারণ যারা জেনারেল পপুলেশন রয়েছে তাদের প্রতি একটা ইনজাস্টিস করা হবে। তাছাড়াও দেখো অনেকেই হয়তো এটা ভাবছো না যে বাংলাদেশের যে প্রোটেস্টটা রয়েছে সেটি কিন্তু 2018 সাল থেকেই চলছে, যখন বাংলাদেশের হাইকোর্ট এটি অর্ডার দেয় যে কোটা সিস্টেমকে
অগ্রাহ্য করার বা কোটা সিস্টেমকে হাঁটিয়ে দেওয়ার কিন্তু কোনো কারণ নেই। তার কারণ কোটা সিস্টেম না বাংলাদেশের সংবিধানের সাথে কোনো আনকনস্টিটিউশনাল প্রভিশন না, এটা আরবিট্রারি প্রভিশন। তো 2018 সাল থেকেই কিন্তু এই হাইকোর্টের অর্ডারের পরে এই যে একটা তুমুল যে একটা কোটা সিস্টেমের ব্যাপারে একটা আন্দোলন, সেটি কিন্তু শুরু হয়ে গেছিল। তার ফলস্বরূপ আমরা কিন্তু 2024 সালেই কিন্তু সেটি দেখতে পেলাম। পরবর্তীকালে আমরা এটাও দেখতে পারবো যে কেন এই কোটা সংক্রান্ত এত আলোচনা। তার কারণটা দেখো, এটা অন্য ভিডিওতেও কিন্তু আমরা বলেছি বারবারই, এবং এই ভিডিওটাতেও বলছি যে কোটা কিন্তু মেন প্রবলেম না। প্রবলেম হচ্ছে বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রেট। তোমরা কিন্তু মাথায় রাখবে, যত গার্মেন্টস রয়েছে বা চিপ লেবার রয়েছে সেটা কিন্তু বাংলাদেশ থেকে প্রডিউস হচ্ছে। আজকে তোমরা যে কোনো কোম্পানির ব্যাগ উঠিয়ে নাও না কেন, বা যে কোনো কোম্পানির যে স্পোর্টস শুজ রয়েছে সেইগুলো উঠিয়ে নাও না কেন, সেখানে দেখবে তোমরা মেড ইন বাংলাদেশ কথাটা লেখা রয়েছে। কিন্তু মাথায় রাখবে, বাংলাদেশের যে গার্মেন্ট সেক্টর রয়েছে সেখানে যে স্যালারি সেটা কিন্তু খুবই লো, এবং যেহেতু সেখানে স্কিল্ড লেবার লাগছে, এজন্য যারা বাংলাদেশের স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু সরাসরি শিফট করতে পারছে না এই স্কিল্ড সেক্টরে। এবং বাংলাদেশের স্টুডেন্টের বেশিরভাগ কিন্তু এটাই ডিমান্ড ছিল। সেই ডিমান্ডটা হচ্ছে এটা, যে যেহেতু বাংলাদেশের গার্মেন্ট সেক্টর বা বাংলাদেশের চিপ লেবারের সংখ্যা একটা ইনফর্মাল সেক্টরে পড়ছে, তাদেরকে প্রায় খুবই কম স্যালারিতে টাকায় রাখা হচ্ছে, এবং তারা কিন্তু স্কিল্ডও না। এজন্য বাকি যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু আয় করে রেখেছিল গভর্নমেন্ট চাকরিটাকে। কিন্তু গভর্নমেন্ট চাকরিতেও যখন হাইকোর্ট বলে দিল যে কোটা ইন্ট্রোডিউস করা হবে, তখন কিন্তু তাদের ধৈর্যের ভাত ভেঙে গেল। আমি তোমাদেরকে এখানে একটা ডেটা দেখিয়েছি যে বাংলাদেশের, যেটা একটা সময় বলা হচ্ছিল যে কোভিডের পরে বাংলাদেশের ইকোনমি বুম করছে, সেটা কিন্তু দেখা যায় যে কোভিড চলাকালীন সেটা অল্প একটুখানি বুম করলেও কোভিডের পরপরই কিন্তু সেখানে অনেক স্লাগিশ দেখা গেছে, ডিক্রিজ অফ আনএমপ্লয়মেন্ট রেট দেখা গেছে। এমনকি তোমরা যদি এই পিকচারটাকে ফলো করো তাহলে দেখতে পারবে যে বাংলাদেশে যে আনএমপ্লয়মেন্ট রেট রয়েছে সেটি কিন্তু প্রায় বিগত বছরে কিন্তু কমেছে, এবং কমে এমন জায়গায় কিন্তু সেখানে দাঁড়িয়েছে, সেখানে তোমরা এখানে ভালো করে দেখতেই পারবে যে ইউথ এমপ্লয়মেন্ট যে রেট রয়েছে সেটা কিন্তু এখন 12.27% গিয়ে দাঁড়িয়েছে। তার মানে বাংলাদেশের যারা অধিকাংশ যারা পরবর্তী জেনারেশন রয়েছে তারা কিন্তু নয় সরকারি চাকরিতে আনএমপ্লয়মেন্ট রয়েছে, না হলে অন্য সেক্টরে, যেখানে যেখানে বাংলাদেশের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার এরকম ডেভেলপমেন্ট না, পুরোটাই গার্মেন্ট সেক্টরের উপরে বেস করে, সেখানে কিন্তু আনএমপ্লয়মেন্ট রেটও খুব বেশি। এবং খুব ইম্পর্টেন্ট, এটাও হয়তো তোমরা হয়তো অনেকেই অগ্রাহ্য করছো, সেটা হচ্ছে স্টুডেন্ট মুভমেন্ট। দেখো, বাংলাদেশে কিন্তু এরকম হারে 1971-এর পরে স্টুডেন্ট মুভমেন্ট দেখা যায়নি। এবং শেখ হাসিনার যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে যে স্টুডেন্টসদেরকে রাজাকার্স, তোমরা জানোই রাজাকার্স মানে কি। রাজাকার্স কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের লোকেদের জন্য খুবই একটা ডিমিনিং টার্ম। ডিমিনিং টার্ম কেন? তার কারণ রাজাকার্স হচ্ছে তারা যারা 1971 বাংলাদেশ লিবারেশন ওয়ারে পাকিস্তানের সাথে ছিল, বা যারা পাকিস্তানের সাথ দিয়েছিল। তো শেখ হাসিনাকে পাবলিকলি এটা বলা, তার সাথে সাথে স্টুডেন্টদের উপরে ক্র্যাকডাউন করা, এমনকি যখন প্রথম দিকে মানে একদম আগস্টের প্রথম দিকে বা জুলাইয়ের লাস্টের দিকে স্টুডেন্ট মুভমেন্ট শুরু হয়েছিল, তখন প্রায় অনেক স্টুডেন্ট কিন্তু মারা গেছিল। এবং বাংলাদেশের যে আওয়ামী লীগের যে পলিটিক্যাল যে ছাত্র গোষ্ঠী রয়েছে তারাও কিন্তু অনেক স্টুডেন্টদের হত্যা করেছে। এই যে ফোর্সে ক্র্যাকডাউন করা স্টুডেন্টদের, এটাই কিন্তু শেখ হাসিনার কাল হয়ে দাঁড়িয়েছে। এবারে আমি আর এই ব্যাপারে বেশি বলবো না। আমি যেটা নিয়ে তোমাদেরকে আলোচনা করব সেটা হচ্ছে যে শেখ হাসিনা এত কান্ট্রি থাকতেও কেন ভারতকেই চুজ করলেন, বা ভারতই তার অন্যতম প্রধান কারণ হলো। আচ্ছা, আমি যদি তোমাকে বলি উল্টোটা বলতে, যে ভারত চাইছে বেশি করে যাতে বাংলাদেশে একটা ডেমোক্রেটিক সরকার থাকুক, বাংলাদেশে একটা স্টেবল সরকার থাকুক, বাংলাদেশে কোনো র্যাডিক্যাল, কোনো অ্যান্টি ইন্ডিয়ান সরকার, প্রো চাইনিজ সরকার না থাকুক। তাহলে তোমরা এই ব্যাপারটাকে কিরকম করে নেবে? হ্যাঁ, একদমই। শুধুমাত্র শেখ হাসিনার ভারতকেই দরকার না, এমনকি ভারতও চায় যে বাংলাদেশে যেন একটা স্টেবল, একটা নিরপেক্ষ, একটা গণতান্ত্রিক সরকার দেখাতে। কেন? তার অনেকগুলো কারণ তোমাদেরকে আমি এখানে দেখাবো। প্রথম দেখো, শেখ হাসিনার টেনিয়রে আমরা কিন্তু দেখেছি যে অনেক র্যাডিক্যাল সংস্থা বা অ্যান্টি ইন্ডিয়ান এলিমেন্টস যারা রয়েছে তাদেরকে কিন্তু বাংলাদেশ সরকার ক্র্যাকডাউন করেছে, সরাসরি কিন্তু তাদেরকে মেরে দিয়েছে। আমি তোমাদেরকে দুটো এখানে কথার বলবো, দুটো অপারেশনের নাম বলবো। একটা হচ্ছে আর্মির সম্প্রীতি, আর্মির অপারেশন সম্প্রীতি, যেটা বাংলাদেশে শেখ হাসিনা 2017 থেকে 2021 অব্দি এই প্রজেক্টের মাধ্যমে যারা অ্যান্টি ইন্ডিয়ান এলিমেন্টস রয়েছে,
বা যারা ভারতের যে নর্থ ইস্টার্ন রিজিয়নগুলো রয়েছে সেইগুলোতে ইনস্টেবিলিটি গড়তে চাইছে, তাদের ওপরে কিন্তু এই বাংলাদেশ সরকার, আওয়ামী লীগের সরকার কিন্তু একটা মেজর ক্র্যাকডাউন করেছে এবং অনেক কিন্তু প্রোগ্রেস আমরা করেছি। তাছাড়াও তোমরা দেখতে পারবে যে ভারত বাংলাদেশ, জাস্ট এখানে আমি লিখছি, ভারত বাংলাদেশ কিন্তু একসাথে অনেক নেভাল এক্সারসাইজও করেছে। নেভাল এক্সারসাইজ মানে যে সি রুট গুলো রয়েছে, বিশেষ করে ইন্ডিয়ান ওশেন, তোমরা জানো ভারতের বেশিরভাগ ট্রেড কিন্তু ইন্ডিয়ান ওশেন দিয়ে যায়। এই ইন্ডিয়ান ট্রেড বা ইন্ডিয়ান ওশেনটাকেও কিন্তু সিকিউর করেছে অ্যান্টি ইন্ডিয়ান এলিমেন্টের থেকে রুখতে বা র্যাডিক্যাল ইসলামিস্ট গ্রুপ থেকে রুখতে। তোমরা একটা হয়তো প্রজেক্টের খুব বারবার নাম শুনবে, সেটা হচ্ছে এক্সারসাইজ, সেটা হচ্ছে নেভাল এক্সারসাইজ বঙ্গোসাগর। এই বঙ্গোসাগরের অধীনে বাংলাদেশ এবং ভারতের সরকার, যারা অ্যান্টি ইন্ডিয়ান এলিমেন্টস রয়েছে বা ভারতের যারা ইনসার্জেন্টস রয়েছে বা নর্থ ইস্টকে যারা ইনস্টেবিলিটি করছিল, তাদের ওপরে শেখ হাসিনা সরকার কিন্তু বিশেষ করে মোকাবিলা করেছে। দ্বিতীয় রিজনটা তোমরা দেখতে পারো যে ভারত কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দ্য গ্রোয়িং ইকোনমিক পার্টনার। এই বিগত বছরে তোমরা জানো যে 2022-এ ভারত বাংলাদেশ কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, যেটাকে আমরা সিইএপি বলি, কম্প্রিহেন্সিভ ইকোনমিক এগ্রিমেন্ট পার্টনারশিপ, এটি কিন্তু সই করেছে এবং তার দ্বারা ভারত বাংলাদেশ এখন এশিয়ার মধ্যে কিন্তু সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার। তাছাড়াও কিন্তু আমাদের আরো অনেক প্রজেক্টস কিন্তু এখানে রয়েছে, যেরকম তোমরা এখানে দেখতে পারবে, সেটা হচ্ছে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের লার্জেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন। প্রায় 2 বিলিয়নের কাছাকাছি কিন্তু বাংলাদেশ ভারত থেকে এক্সপোর্ট করে 2022 এবং 2023 সালে। এবং চাইনা সাথে আমাদের টু ওয়ে ট্রেড যেটা রয়েছে, মানে দুই পাশাপাশি যে কান্ট্রির মধ্যে যে ব্যবসা বাণিজ্য রয়েছে, সেখানে চাইনার পরে যে সব থেকে বেশি ভারতের সাথে ট্রেড করে সেটা হচ্ছে বাংলাদেশ। এই যে গ্রোয়িং ইকোনমি, যদি কোনো কান্ট্রি ইনস্টেবল হয়, যদি কোনো কান্ট্রিতে ডেমোক্রেটিক গভর্নমেন্ট না থাকে, তাহলে এই যে ইকোনমিক ট্রেড সেটাও কিন্তু কোথাও না কোথাও হ্যাম্পার করবে। তাছাড়া এটা দেখে নাও, চাইনিজ ফ্যাক্টর কিন্তু একটা ক্রুশাল ভূমিকা প্লে করে। এমনকি যখন শেখ হাসিনার সরকার ইনস্টেবল ছিল এবং সেই সময় বিএনপি, আরেকটা যে বাংলাদেশের অপোজিশন পলিটিক্যাল পার্টি রয়েছে, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তার যিনি পলিটিক্যাল লিডার রয়েছেন খালিদা জিয়া, তিনি এতদিন ধরে জেলে ছিলেন, পরবর্তীকালে এখন তিনি কিন্তু জেল থেকে ছাড়া পেয়েছেন। তার সাথে কিন্তু চাইনার এবং ভারতের, অবশ্যই আমি কোনদিনও অস্বীকার করবো না, ভারতের সাথেও তার ভালো সম্পর্ক রয়েছে, চাইনার সাথেও তার ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু কোথাও না কোথাও শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ারে চাইনাকে কিন্তু অনুপ্রবেশ দেয়নি। এবং ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ এখানে যে ব্যাপারটা, যেটা বাংলাদেশের সাথে ভারতের একটা ভালো টাই রাখা বা শেখ হাসিনার সাথে ইন্ডিয়ার একটা ভালো যে টাই ছিল, সেটা হচ্ছে এইটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চাইনার একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এই প্রজেক্টটার নাম হচ্ছে ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ। ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ। এই প্রজেক্টের মাধ্যমে চাইনা কি করেছে? এই প্রজেক্টের মাধ্যমে কিন্তু চাইনা বলতে পারো একটা করিডোর তৈরি করতে চাইছে। এই করিডোরটা তোমরা এখান থেকে দেখতে পারো। এই করিডোরটা চাইনার একটি প্রভিন্স রয়েছে, তার নাম হচ্ছে শিনচিয়াং। এই চাইনার যে শিনচিয়াং প্রভিন্সটা রয়েছে, সেখান থেকে রাস্তা বা পোর্ট বা অন্য যে ফেসিলিটি গুলো হয়েছে, সেটা এন্টার করবে কোথায়? এন্টার করবে সাউথ এশিয়াতে, সাউথ এশিয়া থেকে এন্টার করবে সেন্ট্রাল এশিয়াতে, সেন্ট্রাল এশিয়া থেকে এটা কানেক্ট করবে ইউরোপে। তাহলে চাইনার যে ট্রেডিং, যে চাইনাকে আগে কিন্তু ট্রেড করার জন্য অনেক বেশি পয়সা খরচা করতে হতো, তার কারণ তার কিন্তু কোনো স্মুথ ট্রেডিং রুট ছিল না। তো চাইনা এই ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভে এই স্মুথ বেল্টটাও বানাতে চাইছে। এর মধ্যে বাংলাদেশ কিন্তু একটা ক্রুশাল কান্ট্রি। বাংলাদেশ কিন্তু একটা ক্রুশাল কান্ট্রি। এই জিনিসটাকে আমরা অনেক সময় বলি চাইনিজ স্ট্রিং অফ পার্ল স্ট্র্যাটেজি। কেন স্ট্রিং অফ পার্ল স্ট্র্যাটেজি? তার কারণ যদি তোমরা স্যাটেলাইট ইমেজ দেখো, তাহলে দেখতে পারবে যে চাইনা কি করতে চাইছে। চাইনার সাউথ এশিয়ার যে মেজর পোর্টস গুলো রয়েছে, যেরকম শ্রীলঙ্কার হাম্বালটোটা পোর্ট, পাকিস্তানের গোয়াদার পোর্ট এবং মিয়ানমারের সিতুয়ে পোর্ট, এবং যদি বাংলাদেশের চিটাগং পোর্টকেও কিন্তু চাইনা ক্যাপচার করেছে। চিটাগং পোর্ট ছাড়াও কিন্তু চাইনা এন্ট্রি করতে চাইছে বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ারে। বাংলাদেশের শেখ হাসিনাকে তারা কিন্তু বারবারই বলছে এই চিটাগং পোর্টকে আমাদের দিয়ে দাও, আমরা যে করে হোক চিটাগং পোর্টকে ডেভেলপ করব, এবং সেটা আমরা কিভাবে ইউজ করব সেটা আমাদের ব্যাপার। মানে আমরা সেটাকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইউজ করতে পারি, আমরা সেটাকে মিলিটারি পারপাসেও ইউজ করতে পারি।
যখন এই প্রত্যেকটা পোর্ট কানেক্ট হয়ে যাবে, এই যে প্রত্যেকটা পোর্ট যখন একবারে কানেক্ট হয়ে যাবে, তখন তোমরা দেখবে যে মাঝখানে যে কান্ট্রিটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া। এবং মাথায় রাখবে এটা কিন্তু ইন্ডিয়ান ওশেন রিজিয়ন, খুব ইম্পর্টেন্টলি মাথায় রাখবে এটা কিন্তু ইন্ডিয়ান ওশেন রিজিয়ন। মাথায় রাখবে ইন্ডিয়ার যে বিগেস্ট যে ট্রেডিং গুলো হয় সেটা কিন্তু এই যে ইন্ডিয়ান ওশেন রিজিয়ন রয়েছে সেখান থেকেই কিন্তু এই যে ফেসিলিটিস গুলো রয়েছে সেইগুলো যায়। এখন চায়না যদি ইন্ডিয়াকে এরকম এনসার্কেলড করে নেয়, তাহলে পরবর্তীকালে চায়না যদি চায় শুধুমাত্র বাই ল্যান্ড না, বাই সিজও কিন্তু ইন্ডিয়াকে অ্যাটাক করতে পারো। এরও কাউন্টার কিন্তু ইন্ডিয়া দেওয়ার চেষ্টা করছে। ইন্ডিয়াও কিন্তু বাংলাদেশের সাথে, শ্রীলঙ্কার সাথে, আরো যে সাউথ এশিয়ান নেবার কান্ট্রিজ গুলো রয়েছে তার সাথে কিন্তু চায়নাকেও একটি এনসার্কেল করতে চাইছে। এটাকে ইন্ডিয়ার সাউথ সাউথ বা নর্থ সাউথ প্রজেক্ট কিন্তু আমরা বলে থাকি। কিন্তু এখনো অবধি চায়না কিন্তু এখনো অবধি ইন্ডিয়া কিন্তু সেটাকে করতে পারেনি। ইরান, তোমরা জানো যে ইরানও কিন্তু একটা ইন্ডিয়ার এই পার্টনার রয়েছে, কিন্তু এখনো অবধি ইন্ডিয়া কিন্তু খুব একটা যে লাভ সেটি কিন্তু করতে পারেনি। তাহলে এই চাইনা ফ্যাক্টর যদি বাংলাদেশে খুব তাড়াতাড়ি এসে যায় তাহলে কিন্তু ইন্ডিয়াকে এনসার্কেল করতে পারে। দ্বিতীয় যে রিজনটা সেটা হচ্ছে যে হাসিনার সাথে ক্লোজ লিঙ্ক ইন্ডিয়ার রাখার, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। তোমরা বুঝতেই পারছো আমরা কিন্তু বাংলাদেশের সাথে সব থেকে বেশি বর্ডার শেয়ারিং করি, প্রায় 4096 কিলোমিটার অফ বর্ডার কিন্তু আমরা বাংলাদেশের সাথে শেয়ার করছি। প্রায় 5টা রাজ্যের সাথে আমরা কিন্তু এই বর্ডার শেয়ারিং করছি। তোমরা আপাতত আপাতত এটা জানোই যে আমাদের বর্ডারসে কিন্তু অনেক রকমের প্রবলেম রয়েছে। প্রথম, ইললিগাল মাইগ্রেশনের কিন্তু আমাদের একটা বিরাট বড় প্রবলেম রয়েছে। দ্বিতীয়, তোমরা জানো যে এই জায়গা থেকে যে নর্থ ইস্টের যে আমাদের স্টেটস গুলো রয়েছে সেখানে কিন্তু ড্রাগ অ্যান্ড আদার যে আমাদের যে ইললিগাল যে আর কি সাবস্টেন্সেস গুলো রয়েছে তারও কিন্তু এই জায়গা থেকেই, এই বাংলাদেশ ইন্ডিয়া করিডোর রয়েছে সেখান থেকেই কিন্তু স্মাগল হয়। এবং সব থেকে বড় কথা, ইন্ডিয়া বাংলাদেশকে রাখতে চায় এমন একটা দেশ হিসেবে যেটা কানেক্ট করছে ইন্ডিয়ার বাকি নর্থ ইস্টার্ন রাজ্যগুলোতে। তো এই জন্যই কিন্তু বাংলাদেশের ইন্ডিয়ার কাছে একটা স্টেবল সরকার কিন্তু খুব দরকার। এবং শেখ হাসিনা কিন্তু এটি ইন্ডিয়াকে প্রোভাইড করেছে। তোমরা সবাই জানো যে 101তম সংশোধনী 100 আমাদের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিন্তু হিস্টোরিক ইন্ডিয়া বাংলাদেশ ল্যান্ড এগ্রিমেন্ট সই হয়েছে, যেটা কিন্তু পরবর্তীকালের কোনো সরকার করতে পারেনি। প্রায় ইন্ডিয়া বাংলাদেশের প্রায় 200 একর জমি কিন্তু প্রায় আজকে মিটমাট হয়ে গেছে। তার কারণটা কি? তার কারণ ইন্ডিয়া সব সময় বাংলাদেশকে দেখে অ্যাজ এ গুড নেবার হিসেবে, যে ইন্ডিয়াকে শুধুমাত্র ন্যাচারাল না স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ দিতে পারে। এই যে নর্থ ইস্টার্ন স্টেটগুলো রয়েছে এখান থেকে ডাইরেক্ট কমিউনিকেশনের কিন্তু রাস্তা রয়েছে। ইন্ডিয়াকে কিন্তু আর দিল্লি থেকে মানে এত নর্থ ইস্টার্ন স্টেটে ঘুরতে হবে না। যদি আমরা বাংলাদেশের ট্রানজিট অ্যাক্সেস পেয়ে যাই তাহলে কিন্তু যে বাকি নর্থ ইস্টার্ন স্টেটগুলো রয়েছে সেখানে ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট খুব ইজিলি কিন্তু আমরা করতে পারবো। ঠিক আছে। দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট থিং, কেন শেখ হাসিনা ইন্ডিয়ার দরকার বা ইন্ডিয়া শেখ হাসিনার দরকার, এটা তোমরা একটুখানি দেখে নাও। সেটা হচ্ছে যাতে বাংলাদেশ এবং বাকি নর্থ ইস্ট স্টেটের সাথে আমরা কমিউনিকেশন তৈরি করতে পারি। এজন্য ইন্ডিয়া বাংলাদেশ কিন্তু একটি ট্রানজিট এগ্রিমেন্ট সই করে নিয়েছে 2026-এ এবং এটি কানেক্ট করছে বাংলাদেশের সিলেট চিটাগং ন্যাশনাল হাইওয়েকে কার সাথে? এই আংশুগঞ্জ রিভার পোর্ট এবং আকসুরা ল্যান্ড পোর্ট এর সাথে যদি আমরা কানেক্ট করতে পারি তাহলে নর্থ ইস্টের যে ডেভেলপমেন্টাল প্রজেক্টগুলো রয়েছে বা নর্থ ইস্টটা যেটা কিন্তু বেসিক্যালি অনেকটাই বলতে পারো তোমরা অনেকটাই কিন্তু ল্যান্ডলকড, তো এই যে রিজনটা রয়েছে সেখানে কিন্তু আমরা সিজ গুলোকে ইজিলি ইউজ করতে পারবো বা বাংলাদেশের যে রাস্তাগুলো রয়েছে, করিডোর গুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারবো ইজিলি ফেসিলিটিস গুলো, ইনফ্রাস্ট্রাকচার গুলো বা ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলোকে আরো ভালো করে করার ক্ষেত্রে। ঠিক আছে। নেক্সট যেটা আমি তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, একটা মিনিট জাস্ট, যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে ড্রাগ স্মাগলিং এবং ট্রাফিকিং। তোমাদেরকে একটুখানি জাস্ট আমি বলে দিই, সেটা হচ্ছে ইতিমধ্যেই এই ড্রাগ ট্রাফিকিং এ আমরা কিন্তু অনেক বেশি উন্নতি করেছি। যদি আমরা ইউনিট্যাড মানে ইউনাইটেড নেশনের একটি রিপোর্ট আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে 2017 থেকে 2021 প্রায় 481 বিলিয়নের কিন্তু ইলিসিট ড্রাগ ট্রাফিকিং এই ইন্ডিয়া বর্ডার বা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে কিন্তু হচ্ছে।
তার সাথে সাথে শুধুমাত্র ড্রাগ না, যে স্মাগলিং রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে, তার কারণ নর্থ ইস্টের স্টেটে খুবই ইজি অ্যাক্সেস কিন্তু বাংলাদেশ বর্ডার, যেহেতু এটা এত কিলোমিটার স্প্রেড করে রয়েছে, সেটাকেও স্টপ করতে গিয়ে শেখ হাসিনা এবং আমাদের যে ভারত রয়েছে তারা কিন্তু জয়েন্ট টাস্ক ফোর্স এস্টাবলিশ করেছে। বর্ডার সিকিউরিটি ফোর্স যেটা রয়েছে, তারা দুটো দেশের কান্ট্রি ক্লোজলি কাজ করছে যাতে এই ইলিসিট ড্রাগ ট্রাফিকিং বা স্মাগলিংকে আমরা বন্ধ করতে পারি। এবং সব থেকে বড় যে প্রবলেমটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রিফিউজি ক্রাইসিস। আমরা কিন্তু একবার দেখেছিলাম যে শ্রীলঙ্কাতে যখন তামিলসদের প্রবলেম দেখা গেছিল, তখন তামিলনাড়ুর কি অবস্থা হয়েছিল। সো ইন্ডিয়াও কিন্তু এটিকে, বাংলাদেশকে খুবই একটা ভালো নেবার হিসেবে দেখে, যে যে ইললিগাল যে মাইগ্রেশনস রয়েছে, যেটা আমাদের সম্পূর্ণ নর্থ ইস্ট বা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু ডিল করার, তোমাদের বলে দিই সেটা হচ্ছে, ইতিমধ্যেই তোমরা জানো যে 2019-এ যিনি বাংলাদেশের সেই সময়কার হোম মিনিস্টার ছিলেন, আবুল হাসনাত মোহাম্মদ, তিনি এবং আমাদের হোম মিনিস্টার অমিত শাহ কিন্তু মাল্টিপল লেভেলসে মিটিং করে এই বর্ডার সিকিউরিটি ফোর্সকে আরো স্ট্রং করার ক্ষেত্রে, এমনকি বর্ডার সিকিউরিটির ক্ষেত্রে ইলেকট্রিক ফেন্সিং ইউজ করার ক্ষেত্রে, যাতে এই মাইগ্রেশনকে স্টপ করা যায়। এবং তোমরা এটাও জানো যে রোহিঙ্গা ইস্যুতেও কিন্তু ভারত বাংলাদেশ একই পেজে রয়েছে। ভারত বাংলাদেশ দুজনাই কিন্তু চায় উভয় পক্ষের যারা রোহিঙ্গা রয়েছে তারা কিন্তু আবার মিয়ানমারে ফিরে যাক। তাহলে এই জন্যই কিন্তু তোমরা বলতে পারো যে শেখ হাসিনার জন্য ইন্ডিয়া চুজ করা এতটা ইজি হয়েছে, বা অপরদিকেও কিন্তু ইন্ডিয়া চায় একটা স্টেবল সরকারের জন্য, একটা ডেমোক্রেটিক সরকারের জন্য, যদি শেখ হাসিনার সাথে যারা অপোজিশন পলিটিক্যাল পার্টি রয়েছে বা যারা ইন্টেরিয়াম সরকার রয়েছে তাদের একটি মিটিং করিয়ে যাতে ভালোভাবে ইলেকশন হোক, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, তার মাধ্যমে বাংলাদেশে আবার গণতন্ত্র বা ডেমোক্রেসি ফিরে আসুক। তার কারণ ইন্ডিয়া কিন্তু অবশ্যই এটা চায় না কোনো র্যাডিক্যাল গোষ্ঠীর হাতে, মিলিটারির হাতে দেশটা চলে যাক, যাতে এই ভারতের যে বর্ডার সিকিউরিটি ইস্যুস গুলো রয়েছে, যে ট্রানজিট ফ্যাসিলিটি গুলো রয়েছে, বা ইললিগাল ড্রাগ ট্রাফিকিং এর যে জায়গাটা রয়েছে সেটি আরো বেশি ক্লিয়ার হয়ে যাক। এবং মাথায় রাখবে যে চাইনাও কিন্তু একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক জায়গা, যেখানে ইন্ডিয়া শেখ হাসিনা বা যে কোনো সরকার বাংলাদেশে হোক না কেন সেটা যেন গণতান্ত্রিক মতে হয়, এটাই কিন্তু চাই। এবার আমাদের আজকের যে মেন প্রশ্ন সেটি হচ্ছে যে মোহাম্মদ ইউনুসকে, যিনি পরবর্তীকালীন মানে অন্তর্কালীন বাংলাদেশের ইন্টিরিয়াম সরকারের হেড হতে চলেছেন, তাহলে একটুখানি মোহাম্মদ ইউনুসের ব্যাপারে আমরা দেখিনি। তিনি বুঝতেই পারছো, তিনি হচ্ছে নোবেল প্রাইজ উইনার। তিনি ইকোনমিক্সে যে গ্রামীণ ব্যাংক রয়েছে, এবং গ্রামীণ ব্যাংকে তার একটা ইম্পর্টেন্ট মডেল রয়েছে, সেটা হচ্ছে পভার্টি থ্রু মাইক্রো লেন্ডিং। তিনি 2006 সালে 2006 তো আমার মনে হয় 2006 সালেই তিনি কিন্তু নোবেল পুরস্কার পান। তার কারণ বাংলাদেশকে যে পভার্টি থেকে, কারণ বাংলাদেশে সেই সময় অনেক ফ্লাডস, অনেক সাইক্লোন এসেছিল, তো এই যে গরিবদেরকে মাইক্রো লেন্ডিং এর মাধ্যমে কিন্তু বাংলাদেশের ইকোনমিকে আবার তিনি কিন্তু স্টেবল পথে পথে এই যে হ্যাঁ একদম 2006 তিনি কিন্তু এই গ্রামীণ ব্যাংক অ্যাওয়ার্ড পান, এবং তিনি কিন্তু এই যে বাংলাদেশের পরবর্তীকালে ইন্টেরিয়াম সরকারের হেড হতে চলেছেন। এবং মোহাম্মদ ইউনুসের সাথে কিন্তু হাসিনার কোনো সময়তেই খুব একটা ভালো সম্পর্ক ছিল না। তাকে অনেক সময় তিনি কিন্তু প্রাইম মিনিস্টারকে ক্রিটিসাইজ করেছেন। তার কারণটা হচ্ছে এটা যে অপোজিশন পার্টিকে ব্যান করা, অপোজিশন পার্টিদের লিডারকে জেলে পাঠানো, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বাংলাদেশে প্রায় 2008 থেকে হয়নি, যেটা অপোজিশন পার্টি অ্যাকিউজ করে শেখ হাসিনাকে, তিনি 2008 থেকে বাংলাদেশে কোনো ফ্রি ফেয়ার ইলেকশন হতে দেননি। এর জন্য কিন্তু তিনি মোহাম্মদ ইউনুস সবসময় কিন্তু শেখ হাসিনাকে তাক করেছেন। তিনি একসময় শেখ হাসিনাকে এটা বলেছেন সাকিং ব্লাড ফ্রম দ্য পুয়ার। এমনকি 2007 সালে যখন পার্লামেন্টারি ইলেকশন হওয়ার কথা ছিল তখনও কিন্তু তিনি পলিটিক্যাল পার্টি দেওয়ার কথা ছিলেন, কিন্তু শেখ হাসিনা তার পলিটিক্যাল পার্টিকে ডিসব্যান্ড করে দেয়, এটি বলে যে নিউ কামার্স বা যারা ইকোনমিস্ট রয়েছে, যারা পলিটিক্সের ব্যাপারে নলেজ রাখে না, তাদের অ্যাক্টিভ পলিটিক্সে এন্টার করা উচিত না। এমনকি পরবর্তীকালে ভেরিয়াস কেসে কিন্তু তার নামও পাওয়া যায়, অনেক ডিফেমেশন মামলা রয়েছে, ট্যাক্স ফ্রড তার এগেনস্টে রয়েছে। এবং তোমাদের এটাও বলে দিই যে জানুয়ারির 2024 সালে এই মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের কোর্ট কিন্তু 6 মাসের জন্য কারাদণ্ডিত ঘোষণা করে। কিন্তু এনাকে ইনি কিন্তু যিনি বাংলাদেশের কমান্ডার ইন চিফ রয়েছেন বা আর্মি কমান্ডার রয়েছেন, তিনি বলেন মোহাম্মদ ইউনুসই কিন্তু আমাদের ইন্টেরিয়াম যে গভর্নমেন্ট রয়েছে তার কিন্তু হেড হবে। ওকে, আচ্ছা, এবার আমাদের আজকের এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইন্ডিয়া কি ওয়ারি করার দরকার রয়েছে? ইন্ডিয়ার কি কোনো চিন্তার কারণ রয়েছে? তার কারণ দেখো,
শুধুমাত্র কিন্তু বাংলাদেশ না, যদি তোমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র দেখো তাহলে সব জায়গাতেই কিন্তু একই একটা ব্যাপার তোমরা দেখতে পারবে। যদি আফগানিস্তানে দেখো, আফগানিস্তানে কিন্তু তালিবান রাজ চলছে, তোমরা জানো, যেখানে একটা ডিক্টেটোরিয়াল কান্ট্রি। পাকিস্তান ছেড়েই দাও, কোনোদিনই গণতন্ত্র হবে না, সেইখানেও কিন্তু মিলিটারি রাজ চলছে। এবং পাকিস্তানের যে মিলিটারি রাজ সেটাকে কিন্তু অনেক সময় আমরা বলি ডিপ স্টেট। ডিপ স্টেট মানে কি? পাকিস্তানকে চালায় হচ্ছে আইএসআই প্লাস পাকিস্তানের যে মিলিটারি রয়েছে তারা মিলে। বাংলাদেশ তোমরা বুঝতেই পারলে 2024 সালে কিন্তু তাকে সরিয়ে দেওয়া হলো, শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া হলো, এবং এখনো কিন্তু মিলিটারি টেক ওভার করে রয়েছে। এমনকি মিয়ানমারে যিনি ডেমোক্রেটিক গভর্নমেন্ট আং সান সুকি, তাকেও কিন্তু এই মিয়ানমারের যে জুন্তা সরকার রয়েছে তাকেও কিন্তু জেলে পাঠিয়েছে। তো এবার ইন্ডিয়া কি ওয়ারি করা দরকার রয়েছে? এটা হচ্ছে আমাদের মেন প্রশ্ন। এমনকি খুব ইম্পর্টেন্ট, আমি ভুলেই গেলাম, 2022-এ তোমরা পুরো বাংলাদেশে যে স্টুডেন্ট মুভমেন্ট হলো তার রেপ্লিকা তোমরা দেখতে পারবে শ্রীলঙ্কাতে, যখন রাজা প্রকাশাকে হাঁটানো হয়। রাজা প্রকাশাকেও কিন্তু সেম ভাবে যারা স্টুডেন্টস রয়েছে, যারা অ্যাক্টিভিস্ট রয়েছে, তারা কিন্তু রাস্তায় নেমে রাজা প্রকাশাকে কিন্তু হাঁটিয়ে দেয়। তো ইন্ডিয়ার কি ওয়ারি করার কোনো কারণ রয়েছে? দেখো, আমি তোমাদেরকে এই ব্যাপারে এটা বলবো যে মিলিটারি এইখানে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এজেন্সি, কোন সরকারকে ওঠানোর জন্যে, কোন সরকারকে ভাঙার জন্য। এবার প্রশ্ন হচ্ছে, স্যার তাহলে আমাদের মিলিটারি বাকি সাউথ এশিয়ান স্টেটের মিলিটারির সাথে ফারাক কি রয়েছে? 1947-এ ইন্ডিয়াও ইন্ডিপেন্ডেন্স পাচ্ছে, পাকিস্তানও ইন্ডিপেন্ডেন্স পাচ্ছে, কিন্তু পাকিস্তানে মিলিটারি শাসন রয়েছে, এমনকি কোনো ডেমোক্রেটিক সরকারকেই আসতে দেয় না। তাহলে আমাদের মধ্যে ফারাক কি রয়েছে? দেখো, ফারাক হচ্ছে স্ট্রাকচারাল কারণে, ফারাক হচ্ছে আমাদের মিলিটারি স্ট্রাকচারে। যখন আমাদের মিলিটারি গঠন হয় তখনই কিন্তু আমাদের যারা পলিটিশিয়ান বা কনস্টিটিউশনাল মেকার ছিলেন তারা কিন্তু মিলিটারি রোলটাকে ডেসক্রাইব করে দেন। মিলিটারি যেন কোনো সময় অ্যাক্টিভ পলিটিক্সে ইনভলভ না হয়, এজন্য কি করা হয় জানো? এজন্য করা হয় যে আমাদের মিলিটারিকে তিনভাবে ডিভাইড করে দেয়া হয়। আর্মি, নেভি এবং এয়ারফোর্স। এবং এদের যে হেড, সে কে? সুপ্রিম কমান্ডার অফ আর্মড ফোর্স। আমাদের যিনি রয়েছেন তিনি কিন্তু কোনো আর্মি জেনারেল না, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। তাহলে একজন সিভিলিয়ান রুলার, একজন ইলেক্টেড রিপাবলিকান হেড কিন্তু তিনি রয়েছেন সুপ্রিম কমান্ডার অফ আর্মড ফোর্স। এবং এই রাষ্ট্রপতির নির্দেশেই কিন্তু মিলিটারি ওয়ার চালু করতে পারে বা ওয়ার এন্ড করতে পারে, এবং সেটার জন্যও কিন্তু পার্লামেন্টের পারমিশন রাষ্ট্রপতিকে নিতে হবে। তাহলে আমাদের যে স্ট্রাকচার তোমরা দেখছো সেটাই কিন্তু বুঝতে পারবে যে অনেকটাই ডেমোক্রেটিক, যেখানে মিলিটারিতে কোনো জায়গা দেওয়া হয় না। দ্বিতীয়, যখন আমাদের মিলিটারি আসে তখনও কিন্তু আমরা এটাই ভাবি যে সিভিলিয়ান অথরিটি সব থেকে ইম্পর্টেন্ট হবে। এজন্য আমরা কি করি? আমরা মিনিস্ট্রি অফ ডিফেন্স কে ক্রিয়েট করি, যেখানে আমাদের কিন্তু একজন ডিফেন্স মিনিস্টার রয়েছে, এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার রয়েছে, এবং আর্মি, নেভি, এয়ারফোর্স হোক না কেন তারা কার অধীনে কাজ করবে? এই মিনিস্ট্রি অফ ডিফেন্সের অধীনে কাজ করবে, এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টারের কিন্তু অধীনে কাজ করবে। তাদের ফিন্যান্স হোক না কেন, তাদের আর্মস অ্যামিউনেশন হোক না কেন, অন্য দেশের সাথে কি সম্পর্ক হোক না কেন, তাতে কিন্তু ডাইরেক্টলি মিলিটারিকে ইনভলভ করা হয় না। তৃতীয় খুব ইম্পর্টেন্ট কারণ, সেটা হচ্ছে মিলিটারির মধ্যে ইউনিটি আমরা কোনোদিনও গ্রো হতে দিইনি। হ্যাঁ, এবার তোমরা ভাববে যে স্যার কি অ্যান্টি ন্যাশনাল কথাবার্তা বলছেন, আমি সেটা বলতে চাইনি। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে পাকিস্তান হোক না কেন, বাংলাদেশ হোক না কেন, মিয়ানমার হোক না কেন, সেখানে মিলিটারিদের মধ্যে কিন্তু একটা রিলিজিয়ান, ল্যাঙ্গুয়েজের ইউনিটি রয়েছে। এটা দেখা গেছে যে যেই দেশেই ল্যাঙ্গুয়েজ বা রিলিজিয়ান মিলিটারিদের মধ্যে ইউনিটি থাকবে সেখানেই কিন্তু মিলিটারি পরবর্তীকালে টেক ওভার করতে পারে। কিন্তু আমাদের যারা কনস্টিটিউশনাল মেকার তারা কিন্তু এটা হতে দেয়নি। তোমরা দেখবে যে আমাদের যে রেজিমেন্টস গুলো রয়েছে, সেটা বিহার রেজিমেন্ট হোক না কেন, গোর্খা রেজিমেন্ট হোক না কেন, সেখানে কিন্তু শুধুমাত্র একটা কমিউনিটির লোকে থাকে না। সেখানে পাঞ্জাবিদের সাথে হিন্দুসদেরকে রাখা হয়, হিন্দুসদের সাথে গোর্খাসদের রাখা হয়, গোর্খাসদের সাথে যারা ইস্টার্ন রিজন থেকে আসছে তাদের রাখা হয়, সিন্ধিসদের রাখা হয়, যাতে কোনো সময় এই যে হোমোজেনিটি সেটা ক্রিয়েট না হতে পারে, যেটা কিন্তু একটা কারণ হতে পারে পরবর্তীকালে সিভিলিয়ান গভর্নমেন্টকে ওভারটেক করার। চতুর্থ মোস্ট ইম্পর্টেন্ট কারণ, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এবং ক্রিয়েটিং নিউ মিডল ক্লাস। দেখো, যদি আমি জানি হয়তো অনেকে অন্য প্রসঙ্গ দেবে, কিন্তু আমি একটা কথা তোমাদেরকে বলছি, মোহাম্মদ আলী জিন্নাহ, জওহরলাল নেহরু, একই কিন্তু বছরে আমরা স্বাধীনতা পাচ্ছি, একইভাবে স্বাধীনতা পাচ্ছি।
মোহাম্মদ আলী জিন্না কান্ট্রির ইন্ডিপেন্ডেন্সের পরে ফোকাস করছে মিলিটারির ওপরে। তার কারণ তিনি সেই সময় একটা ভুল ভ্রান্তিতে ছিলেন যে ভারত আমাকে টিকতে দেবে না, এজন্য দেশের অর্থনৈতিক যে জিডিপি সেটা কিন্তু সে মিলিটারিকে স্ট্রং করে রাদার দেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে। যখন কোনো সিভিলিয়ান গভর্নমেন্ট পাকিস্তানে টিকতে পারে না, বা সেম উইথ বাংলাদেশ, বাংলাদেশের একই রাতে 3খানা মিলিটারি কুপ হয়, যখন টিকতে পারে না তখন কি হয়, তখন কিন্তু মিলিটারি টেক ওভার করে নেয়। আমাদের ইন্ডিয়াতে এরকম হয় না। আমাদের ইন্ডিয়াতে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে, নতুন মিডল ক্লাস ক্রিয়েট করতে কিন্তু আমাদের সরকার বেশিরভাগ টাকা লাগিয়েছে। এবং তোমরা জানোই এটা, যে জওয়াহরলাল নেহরু বলতে গেলে কিন্তু আমাদের মিলিটারিতে প্রথম দিকে কোনো টাকাই স্পেন্ড করেনি, এবং 1962-তে যখন আমরা ইন্ডিয়া চাইনা ওয়ার হয় তখন ডিফিট হওয়ার একটাই কারণ, তার কারণ আমাদের মিলিটারি আপগ্রেডই ছিল না, আমাদের মিলিটারির কাছে সেরকম ওয়েপন্স, অ্যামিউনেশনস বা ট্রেনিং ছিল না। তার কারণ মোস্ট অফ দ্য টাকা আমরা কিন্তু দিই ডেভেলপমেন্টাল প্রজেক্টে, ইনফ্রাস্ট্রাকচারাল বিল্ড আপে। এই জন্য একটা নতুন মিডল ক্লাস ক্রিয়েট হয় যারা ভরসা করে সিভিলিয়ান রুলারের উপর রাদার দেন মিলিটারির উপরে। এটা হচ্ছে আমাদের একটি কারণ। তার সাথেই এর সাথেই কিন্তু আরেকটি কারণ খুব জড়িয়ে রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের কিছু সিম্বলিক স্টেপ কিন্তু আমাদের সরকার নিয়েছে, ইন্ডিয়া নিয়েছে। যেরকম দেখো, বাংলাদেশে বা পাকিস্তানে যখন শেখ হাসিনা 6ই আগস্ট মিলিটারিকে বলছে আপনারা কিছু করুন, মিলিটারি বলছে আমরা কিছু পারবো না, আপনি চাইলে দেশ ছেড়ে ছেড়ে চলে যেতে পারেন, আমরা আপনার এগেনস্টে। এটা ইন্ডিয়ান মিলিটারি কিন্তু কোনোদিনও বলবে না, তার কারণ ইন্ডিয়ান মিলিটারি সবসময় সিভিলিয়ান রুলারের কাছে কাজ করে। কেন আমি বলছি, তার অনেক পয়েন্ট আছে। তার কারণ দেখো, আমাদের যারা কনস্টিটিউশনাল মেকার তারা কিন্তু এটিকে ভালোভাবে জানতো যে মিলিটারি এবং সিভিলিয়ানের মধ্যে ক্লোজ সম্পর্ক যাতে না থাকে। এজন্য কি করেছে, যদি কোথাও মাওবাদী হামলা হয় বা যদি কোথাও অভ্যন্তরীণ কোনো ঝামেলা হয়, তারা কিন্তু মিলিটারিকে সহজে ডাকে না। আগে কারা আসে? প্যারামিলিটারি ফোর্সেস, পুলিশ, আর্মড ফোর্সেস, তারপরে কিন্তু মিলিটারি সার্ভিসম্যানদের ডাকা হয় যদি সিচুয়েশন না সামলায়। তার কারণ কি? তার কারণ সিভিলিয়ানের সাথে যাতে মিলিটারির ক্লোজ সম্পর্ক না হয় এবং যেন কোনো সিম্প্যাথি এগেনস্ট দ্য সিভিলিয়ান গভর্নমেন্ট যাতে না হতে পারে। তাছাড়াও তোমরা দেখবে যে কোনো যারা আর্মি চিফ রয়েছে, নেভি চিফ রয়েছে, তাদেরকে কিন্তু পরবর্তীকালে রিটায়ার করার পরে ভারতে রাখা হয় না। বেসিক্যালি তাদেরকে অ্যাম্বাসেডার্স করে বা যে কোনো অন্য কান্ট্রির কোনো একটা পোস্ট দিয়ে তাদেরকে কিন্তু বাইরে পাঠিয়ে দেওয়া হয়, যাতে তারা মিলিটারিকে ইনফ্লুয়েন্স করতে না পারে। তাহলে মিলিটারি কন্ট্রোল কিন্তু ভারতের রিজিমে রয়েছে। মিলিটারি কিন্তু কোনোদিনও সরকারের এগেনস্টের বা সরকারের হয়ে কাজ করে না, দেশের হয়ে কাজ করে। এটি ভালো করে কিন্তু খেয়াল রাখবে। নেক্সট আমরা চলে যাচ্ছি যে কেন ডেমোক্রেসি ইন্ডিয়াতে ইম্পর্টেন্ট। তার কারণ আমার ফ্রি প্রেস কিন্তু রয়েছে। যখন 1975-এ ইন্দিরা গান্ধীর এমার্জেন্সিও ঘোষণা হয় আন্ডার আর্টিকেল 352, তখনও মাথায় রাখবে ইন্দিরা গান্ধী কিন্তু বলেছিলেন যে প্রেস সেন্সরশিপ হবে। প্রেস সেন্সরশিপ মানে প্রেসে যা ছাপা হবে সেটা কিন্তু ইন্দিরা গান্ধী না বললে ভাই প্রেস ছাপতে পারবে না। তো তখন জানো প্রেস কি করতো? প্রেস তখন সাদা পেপার ছাপতো অ্যাজ আ প্রোটেস্ট এগেইনস্ট সরকার, যে আমরা ইন্ডিপেন্ডেন্ট, আমরা সব সময় সরকারের এগেইনস্টে কথা বলবো এবং আমাদের এই গ্রাউন্ডটা দেয়া হোক যাতে আমরা ইন্ডিপেন্ডেন্টলি পারফর্ম করতে পারি। এজন্যই হয়তো একে ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি বলা হয় এবং আমাদের এখানে কিন্তু এতটাই স্ট্রং। নেক্সট, ইন্ডিয়ান জুডিশিয়ারি। তোমরা জানোই যে ইন্দিরা গান্ধী যখন সেই সময়কার একটা 1974-এ 1970s-এর দিকে একটা খুবই বড় ফিগার, বা এখনো তোমরা দেখতে পারবে মোদিজি কিন্তু খুব বড় ফিগার, কিন্তু সবসময় কিন্তু দেখবে যে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট থেকেছে। যখন মোদিজির সরকার এখন রয়েছে, এনজেএসি ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশনকে সরকার মানে জুডিশিয়ারি আনকনস্টিটিউশনাল ঘোষণা করেছে। সরকারের ইলেকটোরাল রিফর্মস যেটি বেরিয়েছিল, বা ইলেকটোরাল বন্ড, সরি রিফর্মস না, ইলেকটোরাল বন্ডকে আনকনস্টিটিউশনাল করে। এমনকি যখন ইন্দিরা গান্ধী নিজের হাইয়ে, তখন আলাহাবাদ কোর্ট ইন্দিরা গান্ধীকে বলে যে আপনি রায়বেরেলি যে ইলেকশনটা হয়েছে সেটা ছাপ্পা ভোট মেরে জিতেছেন, আপনার প্রাইম মিনিস্টারশিপ থেকে আপনাকে এখন রিজাইন দিতে হবে এবং আপনি 6 বছর কোনো লোকসভা রাজ্যসভার ইলেকশনে অংশগ্রহণ করতে পারবেন না। তাহলে এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান জুডিশিয়ারি, যেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ভাবে কাজ করছে। ইলেকশন কমিশন খুবই ইম্পর্টেন্ট, তোমরা বুঝতেই পারছো, একটা ফ্রি ফেয়ার ইলেকশন রাখার। এবং তোমরা জানো 2023 সালে সুপ্রিম কোর্ট চিফ ইলেকশন কমিশনার এবং আদার ইলেকশন কমিশনারের অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু একটি সিলেক্ট কমিটি করতে বলেছে, যাতে ইলেকশন কমিশনকে আরো বেশি নিরপেক্ষ রাখা যায়। সেই সিলেকশন কমিশনে কারা কারা থাকবে?
থাকবে প্রাইম মিনিস্টার, থাকবে অপোজিশন পার্টির লিডার এবং থাকবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এই তিনজনে মিলে রাষ্ট্রপতিকে নাম সাজেস্ট করবে নেক্সট ইলেকশন কমিশনার কে হবে, এটাকে নিরপেক্ষ রাখার জন্য। এবং নেক্সট স্টুডেন্ট প্রোটেস্ট, আমাদের যদি বলতে হয় 1919 থেকে নন কর্পোরেশন মুভমেন্ট থেকে স্টুডেন্ট প্রোটেস্ট আমরা দেখে আসছি। জেএনইউ হোক না কেন, যাদবপুর হোক না কেন, বা এনটিসিএ প্রোটেস্ট হোক না কেন, ফার্ম প্রোটেস্ট হোক না কেন, কিন্তু আমাদের স্টুডেন্টসদেরকে কিন্তু একটা জায়গা দেয়া হয় প্রোটেস্ট করার ক্ষেত্রে। তাদের ওপরে ক্র্যাকডাউন করা হয় না, বা তাদের ওপরে খুব একটা কিন্তু সেখানে অত্যাচার করা হয় না। এটা কিন্তু চাইনা না যেখানে স্টুডেন্টরা প্রোটেস্ট করলো, তিয়ানানমেন স্কোয়ারে প্রায় 50-60টা স্টুডেন্টকে গুলি করে দেওয়া হলো। বা পাকিস্তানের মতেও না যেখানে পেশোয়ার ইউনিভার্সিটিতে কোনো স্টুডেন্ট প্রোটেস্ট করলো তাদেরকে গুলি করে দেওয়া হলো। আমাদের অ্যাটলিস্ট একটা ফ্রি স্পেস দেওয়া হয় যাতে স্টুডেন্টরা অ্যাসেম্বল করতে পারে, পিসফুল অ্যাসেম্বল করতে পারে এবং সরকারের এগেনস্টে ডেমনস্ট্রেশন অন্তত করতে পারে। তাহলে এই হচ্ছে কিন্তু ইন্ডিয়ার ডেমোক্রেটিক স্ট্রাকচার। এই জন্যই ইন্ডিয়াতে আশা করি ভয় পাওয়ার কোনো কারণ নেই, বিকজ আমাদের ডেমোক্রেসি খুবই স্ট্রং। সেটা অবশ্যই আমাদের যারা ফাউন্ডিং ফাদার্স কনস্টিটিউশনের তাদেরকে কিন্তু অবশ্যই আমাদের একটা অ্যাক্লেমেশন বা বলতে পারো একটা এনকারেজমেন্ট কিন্তু আমাদের দিয়েছে যে ডেমোক্রেসিকে আমরা বজায় রাখবো। এবং ডেমোক্রেসির কিন্তু এটাই খুব ভালো জিনিস যে আশেপাশে যেই কান্ট্রি যা হচ্ছে না কেন, আমাদের স্ট্রং ওপিনিয়ন, আমাদের অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টিসিপেশন এবং তার সাথে সাথে আমাদের অ্যাক্টিভ অপোজিশন, এটাই কিন্তু আমাদের ডেমোক্রেসিকে টিকিয়ে রাখবে। থ্যাংক ইউ, তোমাদের সাথে আবার পরের সেশনে এরকম দেখা হবে। টাটা, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।